কি শোল্ডার গার্ডেল শোল্ডার গার্ডের মুভমেন্ট কোনটা দেখো শোল্ডার এটা প্রশ্ন করবো কিন্তু ভাইবো ওটা আমি শোল্ডার গার্ডের মুভমেন্ট তোমরা খুব জানো এলিভেশন ডিপ্রেশন প্রোট্রাকশন রিট্রাকশন এটা কার কার মুভমেন্ট হ্যাঁ শোল্ডার গার্ডের কি দ্বারা তৈরি ক্লাভিকল এবং স্ক্যাপুলা এটা হচ্ছে একটা এই তোমার গ্ল্যানোড ক্যাভিটি কি এটা ক্যাভিটি এই গ্ল্যানোড ক্যাভিটি সাদাটা কি হাইল্যান্ড কার্টিলেজ সাদাটা হাইল্যান্ড কার্টিলেজ আর এই কার্টিলেজের চতুর্পাশে একটা নতুন যে আমরা আটার যে দলা আমরা বলছি না এটা কি ল্যাব্রাম ল্যাব্রাম হচ্ছে ফাইব্রো কার্টিলেজ আমরা প্রশ্ন করব যে ল্যাব্রাম কি ফাইব্রো কার্টিলেজ আর আর্টিকুলার সারফেস কি এই গ্ল্যানোড ক্যাভিটির হাইল্যান্ড কার্টিলেজ ঠিক আছে এবার দেখেন একটা নচ আছে এটা একটা নচ এই নচটার নাম হইল সাবস্ক্যাপুলার নচ কি নচ আচ্ছা সাবস্ক্যাপুলার নচ কোনটা এই যে স্ক্যাপুলার নিচে যে সারফেসটা আছে সেটা হচ্ছে সাবস্ক্যাপুলার মাসেল কি মাসেল খেয়াল করো যে এই যে নচটা এই যে স্ক্যাপুলার নচ খেয়াল করো এই যে জায়গাগুলিতে এখান থেকে কে আসছে সাবস্ক্যাপুলার মাসেল এই সাবস্ক্যাপুলার মাসেল আবার খেয়াল রাখো এই যে বর্ডারগুলো ওই যে আমার আঙুলের নিচে ওখানে কে সেরেটাস অ্যান্টেরিয়র আর এখানে কি সাবস্ক্যাপুলারিস ঠিক আছে একটু খেয়াল রাখো এখানে কোনো আর অন্য কোনো মাসেল নাই সাবস্ক্যাপুলারিস আছে আবার এদিকে কিন্তু আলাদা মাসেল আবার রাইট টেরিস মাইনর মেজর পেক্টোরালিস মেজর মাইনর সামনের দিকে রাইট ধন্যবাদ আর যেটা বলতেছিলাম তাহলে এই যে এই মাসেলগুলো হচ্ছে সাবস্ক্যাপুলারিস মাসেল কোথায় লাগতেছে এই নচে মানে এর একটা রিলেশন আছে এটা বুঝাই এলাম তাহলে আমরা পরীক্ষায় আসবে আমাদের যে এখানে এই গ্লাইনোড ক্যাভিটির চতুর্পাশে কি থাকবে হাইল্যান্ড কার্টিলেজ আর চতুর্পাশে ল্যাব্রামটা কি কার্টিলেজ আচ্ছা এটা হলো স্ট্যাবিলিটি আচ্ছা কেন এবার এই খেয়াল রাখো যে আমাদের এই শোল্ডার জয়েন্ট সবচেয়ে উইক জয়েন্ট কেন উইক জয়েন্ট কারণ এর কোনো বল অ্যান্ড সকেট সেভাবে কালকে আমরা আলোচনা করছি এখন আমরা আলোচনা করতেছি যে তারপরে এত উইক জয়েন্ট কোথাও বল অ্যান্ড সকেট নাই তারপরেও এই শোল্ডার জয়েন্টটা কীভাবে স্টেবল থাকে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো মনে রাখতে হবে জাস্ট আমাদের বেসিক ধারণার জন্য নাম্বার ওয়ান দেখো খেয়াল করো এই যে এইটা কোরাকো অ্যাক্রোমিয়াল লিগামেন্ট কি বলছি কোরাকো অ্যাক্রোমিয়াল হ্যাঁ কোরাকোর প্রসেস এটা হচ্ছে অ্যাক্রোমিয়ান প্রসেস তাহলে কোরাকো অ্যাক্রোমিয়াল লিগামেন্ট কি ভুল করো না কিন্তু খেয়াল রাখো বলো সঙ্গে সঙ্গে বলো কোরাকো অ্যাক্রোমিয়াল লিগামেন্ট এই কোরাকো অ্যাক্রোমিয়াল লিগামেন্টের উপরে এই যে হিউমারাসটা যদি এটা থাকে তো এটা যদি হিউমারাস হয় তাহলে এই হিউমারাসের এই কোরাকো অ্যাক্রোমিয়াল লিগামেন্টের কারণে এখানে একটি সকেট তৈরি হয় জাস্ট মনে রাখো একটা সকেট এটা জরুরি অত কিছু না সকেট বা এটা কি সাব অ্যাক্রোমিয়াল স্পেস এটা কি সাব অ্যাক্রোমিয়াল স্পেস এটা মনে রাখো আর এই কোরাকো অ্যাক্রোমিয়াল লিগামেন্টের কারণে এটা একটা উপরের দিকে সুপেরিয়র কি স্টেবিলিটি অ্যারাইজ করছে যার ফলে এটা উপরের দিকে আটকে যাচ্ছে না এটা একটা কারণ সামনের দিকে কে আছে আর এদিকে হলো তোমার ওই যে বললাম ল্যাব্রামটা কি করতেছে ল্যাব্রামটা থাকার কারণে ওটা একটা গর্ত শ্যাডোর মতো গর্তের মধ্যে পড়ছে ধরো যখন এই জায়গাটা উঁচা হয়ে গেছে আগের স্লাইডে এই জায়গাটা যখন উঁচা হয়েছে লাল তখন একটু উঁচা হয়ে গর্তের মতো হয়েছে ফলে এই হেডটা একটু ভালো করে বসছে এটা গর্তের মতো এরকম গেছে কারণ এটা আটকেছে কিছুটা এটা একটা কারণ স্টেবিলিটির কারণে নাম্বার দুই এটার অনেকগুলো মাসেল সামনের দিকে কি অনেকগুলো মাসেল আছে সামনের দিকে মাসেল আছে কে পেক্টোরালিস মেজর মাইনর তো সামনের দিকে তোমার আছে হলো সাবস্ক্যাপুলারিস এখানে মানে স্টেবিলিটি সাবস্ক্যাপুলার সামনে পিছনে কে পিছনে হলো তোমার টেরিস মেজর টেরিস মাইনর উপরে আছে কে সুপ্রাস্পাইনেটাস এই চারটা মাসেলকে বলা হয় রোটেটর কাপ মাসেল রোটেটর কাপ মাসেল শোল্ডার জয়েন্টকে স্টেবিলিটি দেয় পেক্টোরালিস মেজর মানে বাইরের দিকে আরো সামনের দিকে পরে এগুলি কিন্তু শোল্ডার জয়েন্ট কি ভিতরে কি স্টেবিলিটি দেয় চারটা তাহলে সাবস্ক্যাপুলারিস আমরা একটু আগে বললাম না বললাম যে এই জায়গায় দেয় তাহলে এখান থেকে সেই জায়গায় দেয় যার কারণে কি হয় ও স্টেবল করে কাকে শোল্ডার জয়েন্টকে আচ্ছা আর ইনফেরিয়রলি নিচের দিকে অত্যন্ত উইক কারণ সে জায়গাতে তেমন কোনো মাসেলের সাপোর্ট নাই উপরের দিকে
আর একটা ক্যাপসুল আছে যার নাম হইল ফাইব্রাস ক্যাপসুল অর ক্যাপসুলার লিগামেন্ট। কি নাম? যাহাই ফাইব্রাস ক্যাপসুল তাহাই ক্যাপসুলার লিগামেন্ট, ভুলেও না কিন্তু, যাহা ক্যাপসুলার লিগামেন্ট তাহাই ফাইব্রাস ক্যাপসুল, ভুলো না। তাহলে আমরা এই কথা দ্বারা আমরা বুঝাইতে চাইলাম যে এই শোল্ডার জয়েন্টের স্টেবিলিটি কেন, কারণ হলো এটা ল্যাব্রাম একটা কারণ, উপরের দিকে তোমার কোরাকো অ্যাক্রোমিয়াল লিগামেন্ট, সুপেরিয়রলি এই কোরাকো অ্যাক্রোমিয়াল লিগামেন্ট একটা নস তৈরি করছে, আর্চ তৈরি করছে, যে কারণে উপরের দিকে স্টেবিলিটি হচ্ছে, সামনের দিকে কিছু মাসেল, পিছনের দিকে কিছু মাসেলের কারণে এই জয়েন্টটা স্টেবল হয়। আচ্ছা, সাবস্ক্যাপুলারিস, এটা হচ্ছে সুপ্রাস্পাইনাটাস, এটা হচ্ছে কোরাকো অ্যাক্রোমিয়াল লিগামেন্ট, রাইট। পিছন দিকে টেরিস মাইনর, সুপ্রা ইনফ্রাস্পাইনাটাস আর টেরিস মাইনর। আচ্ছা, এই যে সুপ্রাস্পাইনাটাস, টেরিস মাইনর, খেয়াল করতেছো তোমরা? এটা হলো সুপ্রাস্পাইনাটাস। এবার আসো রোল অফ অ্যাটমসফেরিক প্রেশার, এটা খুব খেয়াল করতে হবে সবার, খুব মনোযোগ দাও। আমাদের যে ফুসফুস আছে, ঠিক আছে, তো ফুসফুসের যেই চাপটা, যে লেয়ারটা আছে আমাদের, এখন যদি আমরা ডায়াফ্রামটা নিচের দিকে টান দিই, বায়ুর একটা চাপ আছে, বাইরে একটা চাপ আছে, ভিতরে একটা চাপ আছে। যেমন ধরো এই রুমটা বন্ধ, বাইরের চাপ বেশি, ভিতরে বাতাসের চাপ বাইরে বেশি, ভিতরে কম। দরজা খুলে দিলে সঙ্গে সঙ্গে বাতাসটা ঢুকবে ভিতরে, বেশি চাপ কম চাপের দিকে যাবে, এই কারণে ব্যালেন্স হবে। কিন্তু আমরা এটা বুঝতে পারি না কেন, যে বাতাস চোখে দেখা যায় না। আমার বাতাসের মধ্যে ডুবে আছি, মাছ পানিতে ডুবে থাকে, তাহলে বাতাস বাইরে, ভিতরে বাতাস এই মুহূর্তে কম, দরজা খোলা থাকলে বাইরের বাতাস ভিতরে বাতাস সমান। এবার খেয়াল করো তো, ফুসফুসের যে অবস্থান আছে, আমি ডায়াফ্রামটা নিচের দিকে নিলাম, ফুসফুসের জায়গা কি বড় হবে না কম হবে? বড় হবে। বড় হলে বাতাস কি বাইরে থেকে ভিতরে ঢুকবে নাকি বেরোবে? তাহলে ফুসফুসের যখন ডায়াফ্রাম নিচের দিকে টান দিলাম, তখন ফুসফুসের অবস্থা কি নেগেটিভ প্রেশার হবে না পজিটিভ প্রেশার হবে? নেগেটিভ মানে কম, নেগেটিভ মানে কম। তাহলে কি হবে এখানে? নেগেটিভ হবে, কারণ জায়গাটা বাড়ছে। ধরো জায়গাটা বাড়ার কারণে যখন ডায়াফ্রামটা বড় করলাম, তখন ক্যাভিটিটা বড় হইলো না? বড় হইলো, বড় করে নেগেটিভ প্রেশার হইলো, তখন বাইরে থেকে বাতাস ভিতরে ঢুকবে, বাইরে থেকে বাতাস ভিতরে ঢুকবে। কেন ঢুকবে? জায়গাটা বড় হয়েছে। আর এই যে জায়গাটা বড় হয়েছে, নেগেটিভ প্রেশারটা, চাপটা কম, নেগেটিভ প্রেশার চাপটা কম। ধরো কেমন বোঝায়, যেমন ধরো এখানে যে তোমরা, আমরা মানুষ আছে কতজন, আমার সহ কতজন তোমরা? 9 জন, 9 জন না? 9 জন। তো এখন মানুষের চাপটা কম, যদি এখানে আমরা আরো 10 জন মানুষ ঢুকাই, চাপটা বাড়বে না? ওরকম আর কি। তার চাপ মনে করে এখন কম, নেগেটিভ চাপ। আচ্ছা, চাপ কম, কারণ বাতাস তো ভিতরে ঢুকতেছে না। এই যা বাতাস এতটুকুর মধ্যে বাতাস আছে, দরজা খুলে দিলেন, বাইরে বাতাস চাপ তো বেশি, বাইরে বাতাস চাপ বেশি না, ওয়েদারের চাপ বেশি না, চাপটা তখন সঙ্গে সঙ্গে ঢুকবে। কারণ কমের দিকে বেশি চাপটা কমের দিকে আসবে। এটা বুঝছি কি না? এটা বুঝছি কি? এটুকুর মধ্যে থাকেন, এই কথার মধ্যে একদম বদ্ধমূল থাকেন। নেগেটিভ পজিটিভ বলতে বুঝতে গেলে বহুত অন্যদিকে চলে যাবো আমরা আর ফেরত আসতে পারবো না। এটা বুঝছি? এবার খেয়াল করো, এই যে জয়েন্ট ক্যাপসুলটা হয়ে গেল, ক্যামেরা দিকে ধরো, এই জয়েন্ট ক্যাপসুল না? আচ্ছা, এটা হলো জয়েন্ট ক্যাপসুল, আর এটা হলো ক্যাভিটি। এটা হলো যে ক্যাপসুলটা আমার পূর্ব একটু পরে, ক্যাপসুলের ভিতরে যেই ফাঁকা জায়গা, এটা হলো একটা ক্যাভিটি স্পেস, যেমন আমাদের রুমের একটা স্পেস। এই স্পেসে চাপটা আছে নেগেটিভ, চাপটা আছে নেগেটিভ। এখন নেগেটিভ থাকার কারণে বাইরে যে চাপ, বাইরের চাপটা কোনটা? বাতাসের চাপ, মাসেলের চাপ, সবকিছু চাপ এই শোল্ডার জয়েন্টকে একটা ভিতরে একটা চাপের মধ্যে রাখছে, যার ফলে শোল্ডারটা ডিসলোকেশন হয়ে সাবলাক্সেশন হয়ে যায় নাই, যার ফলে শোল্ডারটা সাবলাক্সেশন হয় না। সাবলাক্সেশন মানে হলো একটি বোনসের আর্টিকুলার সারফেস, একটি বোনসের আর্টিকুলার সারফেস, হইলো তো?
একটি জয়েন্টের অভ্যন্তরীণ যদি একটি বোনসের আর্টিকুলার সারফেস যদি আরেকটা বোনসের আর্টিকুলার সারফেস থেকে যদি আংশিক সরে আসে সেটা সাবলেক্সেশন। আর একটি জয়েন্টের একটি বোনসের আর্টিকুলার সারফেস যদি আরেকটি বোনসের আর্টিকুলার সারফেস থেকে পুরোপুরি সরে আসে তাহলে সেটা হলো ডিসলোকেশন। তাহলে এই নেগেটিভ প্রেশার যে আছে কেন ইনটেক আছে, বাইরের চাপের সাথে এটা একটা ব্যালেন্স সামঞ্জস্য আছে, যার ফলে সরে যাচ্ছে না। ঠিক আছে, এটা সরে যাচ্ছে না। এখন কোনো কারণে এই ল্যাব্রামটা ছিঁড়ে গেল, যখন ল্যাব্রামটা ছিঁড়ে যাবে তখন বাইরের বাতাসের সাথে এই জয়েন্টের ভিতরে ক্যাভিটিটা বাতাসের আদান প্রদান হবে, ফলে এই চাপটা নেগেটিভ থাকবে না। না থাকার কারণে এখানে বিদ্যমান যে রিসেপ্টর, সেই রিসেপ্টর ভালো মতো কাজ করবে না। না করার কারণে এই ভিতরে নেগেটিভ প্রেশার ঠিক মতো থাকবে না, যার ফলে এই জয়েন্টটা সরে আসবে, সাবলেক্সেশন হয়ে যাবে। আচ্ছা, এখন কেন আমার তোমার কেন সাবলেক্সেশন হয়নি? কারণ হলো আমাদের এই ইনজুর হয় নাই। সারাউন্ডিং যে মাসেল তখন যে আমরা আলাপ করলাম সুপ্রাস্পাইনাটাস, সাবস্ক্যাপুলারিস, টেরিস মাইনরি মাসেলগুলো তার মোটর মুভমেন্ট, মোটর ফাংশন যথাযথভাবে করতে পারতেছে, কেন ইনজুর না। পাশাপাশি ওই নেগেটিভ প্রেশার যে অ্যাটমসফেরিক প্রেশার, যেটা আমরা একটু আগে ওই যে অ্যাটমসফেরিক প্রেশার, এটার কারণে আমাদের জয়েন্টের সাবলেক্সেশন হয়নি। অতএব যখন কোনো এই কথা দ্বারা আমরা বুঝতে পারলাম যদি কোনো জয়েন্টের যদি ইনজুর হয় তাহলে খুবই সম্ভাবনা সেই জয়েন্ট সাবলেক্সেশন হতে পারে। কেন হতে পারে? কারণ তার অ্যাটমসফেরিক প্রেশার ঠিক থাকে না। বুঝতে পারছি? কি লিগামেন্ট? এইটা হচ্ছে আমাদের হিউমারাস, এটা হচ্ছে আমাদের গ্লেনয়েড ক্যাভিটি। এই গ্লেনয়েড ক্যাভিটির সাথে হিউমারাসের এই যে দেখতে লেখা আছে গ্লিনোহিউমেরাল লিগামেন্ট। গ্লিনোহিউমেরাল লিগামেন্ট মানে হচ্ছে এই গ্লেনয়েড ক্যাভিটির সাথে একটা লিগামেন্ট আইসা হিউমারাসে লাগলে যে লিগামেন্টটা তৈরি হবে তার নাম হলো গ্লিনোহিউমেরাল লিগামেন্ট। এর উপরে কি থাকবে? সাইনোভিয়াল মেমব্রেন। এর উপরে কি থাকবে? সাইনোভিয়াল মেমব্রেন। তার উপরে কি থাকবে? ফাইব্রাস ক্যাপসুল or ক্যাপসুলার লিগামেন্ট। ভেরি গুড, খুব খেয়াল করতে হবে। তাহলে উপরে থাকবে ফাইব্রাস ক্যাপসুল or ক্যাপসুলার লিগামেন্ট, তারপর সাইনোভিয়াল মেমব্রেন, তারপরে গ্লেনো লিগামেন্ট। কারে বলে? লিগামেন্ট হচ্ছে একটা দড়ির মতো জিনিস, সেটা জয়েন্ট টু জয়েন্ট সম্ভবত কাভার থাকে। আর মাসেলের সাথে জয়েন্টের যে কানেকশন বা বোনসের কানেকশন সেটা হচ্ছে টেন্ডন। লিগামেন্ট সম্ভবত একটা জয়েন্ট, মানে একটা হাড়ের সাথে আরেকটা হাড়, জয়েন্টে বোঝায় না, একটা হাড়ের সাথে আরেকটা কি দড়িতে বাঁধা হচ্ছে, সেটা হচ্ছে কি লিগামেন্ট। আর টেন্ডন কি? মাসেলের এন প্রান্ত, যেটা বোনসের মধ্যে লাগতে পারে। তাহলে এটা হচ্ছে গ্লেনো হিউমেরাল লিগামেন্ট। কেন নাম গ্লেনো? মানে গ্লেনো ক্যাভিটি, আর হলো হিউমেরাল। বুঝতে পারছি? তাহলে এই লিগামেন্ট আমরা বাইরে থেকে দেখতে পাবো না যদি ক্যাপসুল আমরা না কাটে, যদি আমরা ফাইব্রাস ক্যাপসুল আর যদি মেমব্রেন না সরে তাহলে এটা আমরা দেখতে পাবো না। এটা ক্লিয়ার তো? তাহলে ভাইবা বলে প্রশ্ন আসে গ্লিনোহিউমেরাল লিগামেন্ট বলতে তুমি কি বুঝো? তখন বলো স্যার লিগামেন্ট আমরা যতদূর বুঝি জয়েন্টের সাথে জয়েন্টের একটি বোনসের সাথে একটা বোনসের যে দড়ির মতো যে জিনিসপত্র বাঁধানো থাকে সেইটাই ওই লিগামেন্ট। খুব খেয়াল করো, এইটা হচ্ছে আমাদের ফাইব্রাস ক্যাপসুল or ক্যাপসুলার লিগামেন্ট, আর সাদাটা হচ্ছে আমাদের সাইনোভিয়াল মেমব্রেন। সাদাটা হচ্ছে সাইনোভিয়াল মেমব্রেন, আর এটা হচ্ছে আমাদের ফাইব্রাস ক্যাপসুল। এবার খেয়াল করো, এইটা হচ্ছে আমাদের বাইসেপ টেন্ডন, এটা হচ্ছে আমাদের, খুব খেয়াল করতে হবে আমিন, এই বাইসেপ টেন্ডনটা খুব খেয়াল, বাইসেপ টেন্ডন এই সাইনোভিয়াল মেমব্রেন ভেদ কইরা আমাদের সুপ্রাগ্ল্যানোইড টিউবারকেলে ইনসারশন হয়েছে। তার মানে হচ্ছে বাইসেপ লং হেড অফ দ্য বাইসেপ মাসেলটা ক্যাপসুলের ভিতরে। বাইসেপ টেন্ডন কি? এটা বাইসেপ, এটা হচ্ছে বাইসেপের বাল্ক, এই যেটা এটা কি বাইসেপ মাসেল, তাই তো? এই মাসেলের দুইটা বাইসেপ মানে দুইটা হেড, একটা হচ্ছে এখান দিয়ে যাবে যাইয়া এই বাইসেপ তোমার কোথায় যাবে, এটা বিসিপিটাল গ্রুপ,
বিসিপিটাল গ্রুপ দিয়ে যাবে, যাইয়া ওই সাইনোভিয়াল মেমব্রেনের নিচ দিয়া যায় কোথায় যাবে তোমার এই সুপ্রাগ্ল্যানয়েড টিউবারকেল, কি নাম এটা, টিউবারকেলে ইনসারশন হবে। এখানে আলোচ্য বিষয় হচ্ছে এই বাইসেপ লং হেড অফ দ্য বাইসেপ মাসেলটা আমাদের ইন্ট্রাক্যাপসুলার, ক্যাপসুলের ভিতরে অবস্থিত। এখন ধরো ফ্রোজেন শোল্ডারে কি হয়, এই ফাইব্রাস ক্যাপসুলার লিগামেন্টটা টাইট হয়ে যায়, সেই সাথে একটু আগে যে পড়াইলাম যে গ্রিনোহিউমেরাল লিগামেন্টটাও টাইট হয়ে যায়, স্কার টিস্যু তৈরি হয়, যার ফলে গ্রিনোহিউমেরাল লিগামেন্টটাও টাইট হয়ে যায়, সাথে ক্যাপসুলার টাইট হয়ে যায়, একটার সাথে একটা আঠার মতো লেগে যায়। এখন তুমি যদি বাইসেপ মাসেলটা বারবার যদি খালি মুভমেন্ট করাও, তাহলে আলটিমেটলি ক্যাপসুল হয়ে গিয়া মুভমেন্ট হচ্ছে। তাহলে যদি বাইসেপ লং হেড অফ দ্য বাইসেপ যদি ইরিটেশন হয়, টেন্ডিনাইটিস হয়, দিন শেষে একটা সময় ওইটা ফাইব্রাস ক্যাপসুলার লিগামেন্টকে কী করবে, আক্রান্ত করে ওটাকে টাইট বানায় ফেলবে, স্কার টিস্যু তৈরি করবে। এই লং হেড অফ দ্য বাইসেপ তুমি টুইস্টিক মুভমেন্ট করতেছো, ব্যাডমিন্টন খেলতেছো, কি খেলতেছো, এরকম মারতেছো, তাহলে এই যে বার আনতেছো মারতেছো, মারতে মারতে তস্কর বারবার বাইসেপ মাসেপ মুভমেন্ট করতে করতে ও ইনজুরি হয়ে গেছে, ইরিটেশন হয়েছে, হইলে ওই মাসেলটা তখন কার সাথে লিঙ্ক আছে, ফাইব্রাস ক্যাপসুলের সাথে লিঙ্ক আছে। ও যখন অসুস্থ হবে তখন ওর পাশে যে ক্যাপসুলটাও আস্তে আস্তে কী হবে, লং টাইম ব্যথা থাকার কারণে ও আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়বে। অর্থাৎ এই টেন্ডিনাইটিস পরবর্তী সময় কী তৈরি করতে পারে, ফ্রোজেন শোল্ডার তৈরি করতে পারে। আবার ফ্রোজেন শোল্ডার হয়ে আছে, তুমি বাইসেপ মাসেল মুভমেন্ট করতে চাচ্ছ বেশি অ্যাকুট অবস্থায়, তাহলেও ক্যাপসুলে ব্যথাটা, বাইসেপ মাসেল মুভমেন্ট করার কারণে ক্যাপসুলে বারবার পিক করতেছে বলে ব্যথাটাও বাড়তেছে। অ্যাকুট কন্ডিশনে বলতেছি, নট ক্রনিক কন্ডিশন। আমাদের ফ্রোজেন শোল্ডারে তো বিভিন্ন গ্রেডিং আছে, অ্যাকুট গ্রেডিং, ক্রনিক গ্রেডিং আছে না। ফ্রোজেন শোল্ডার যখন শুরু হচ্ছে, যদি আমরা জানি ফ্রোজেন শোল্ডারে 18 মাস একটা সময়, বুঝাতে পারছি, তাহলে 18 মাস সময়ের মধ্যে তখন এই যে আর্লি স্টেজ তো অ্যাকুট বলবো আমরা নাকি, 18 মাস। তাহলে এখানে আলোচ্য বিষয় হইতেছে আমাদের কি, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করো, এইটা হচ্ছে ফাইবারে যাচ্ছি, এই যে মেমব্রেনটা, এই মেমব্রেনটা একটু বাড়তি হয়ে এখানে একটা কি তৈরি করতেছে, একটা এই বাইসেপ টেন্ডনের উপরে কি করতেছে, একটা শীটের মতো তৈরি করতেছে, কি তৈরি করতেছে, একটা শীটের মতো তৈরি করতেছে, যাতে করে এই বাইসেপ টেন্ডনটা ইজিলি এখানে মুভ করতে পারে, কি করতে পারে, ইজিলি এখানে মুভ করতে পারে। তাহলে আমি যদি বলি সাইনোভিয়াল মেমব্রেন কোন জায়গায়, বা সাইনোভিয়াল মেমব্রেন বাই লং হেড অফ দ্য বাইসেপের সাথে কি রিলেশন, তখন তুমি বলবো স্যার এখানে একটা গুরুত্বপূর্ণ রিলেশন হলো, লং হেড অফ বাইসেপ মাসেলের যখন আমাদের ক্যাপসুলে ঢুকে তখন একটা কি হয়, এখানে একটা শীটের মতো তৈরি হয়, কি বোনস, এটার উপর একটা কার্টিলেজ আছে যার নাম হলো হাইল্যান্ড কার্টিলেজ। কি কার্টিলেজ? আচ্ছা, খুব খেয়াল করো, এই যে এটার উপরে যে জয়েন্টটা আছে, তোমাদের ধারণা, যে ধারণা আমারও ছিল, ভুলে গেছে না, আজকে মনে পড়ছে আবার, খুব খেয়াল করো, এই হাইল্যান্ড কার্টিলেজ আর এইটাও হাইল্যান্ড কার্টিলেজ, তার এইটা প্রথমে আছে সাইনোভিয়াল মেমব্রেন, তারপরে ফাইব্রাস ক্যাপসুল। মনে রাখবা সাইনোভিয়াল যে মেমব্রেনটা, এই পুরাটার উপর মেমব্রেন না, শুধুমাত্র এই এন প্রান্তে এই মার্জিনে শুধু মেমব্রেনটা, কার সাইনোভিয়াল মেমব্রেন আছে, হাইল্যান্ড কার্টিলেজের উপর মেমব্রেন নাই, সাইনোভিয়াল মেমব্রেন এই জায়গায় নাই, সাইনোভিয়াল মেমব্রেন এই জায়গায় নাই, সাইনোভিয়াল মেমব্রেন শুধুমাত্র মার্জিনে আছে, মার্জিনে এরকম সাইনোভিয়াল মেমব্রেন, এর উপরে ফাইব্রাস ক্যাপসুল, হ্যাঁ মেমব্রেনটা এই জায়গায় আছে। এই যেখানে দেখো, এখানে বুঝাইছে দেখো, এই যে এইটা হলো বোনস, এইটা হলো হিউমেরাস, এইটা হলো হাইল্যান্ড কার্টিলেজ, আর এতটুকু হলো সাইনোভিয়াল মেমব্রেন। এখানে পুরোটা সাইনোভিয়াল মেমব্রেন নাই, এটা ভুল করে আমরা, অনেকে ভুল হয়ে যায়, আমরা মনে করি পুরোটা সাইনোভিয়াল মেমব্রেন, আমরা মনে করি এই তোমার সাইনোভিয়াল জয়েন্ট মানেই তোমার সাইনোভিয়াল, প্রথমে সাইনোভিয়াল ফ্লুইড, তারপর সাইনোভিয়াল মেমব্রেন, তারপর সাইনোভিয়াল ক্যাপসুল, কি ফাইব্রাস ক্যাপসুল। কোথায় উৎপত্তি, গ্ল্যান্ডুলার ক্যাভিটি, আর হলো এটা লাগে কোথায়, অ্যানাটমিক্যাল নেক, কোথায় লাগে, অ্যানাটমিক্যাল নেক হচ্ছে এইটা, এটা হচ্ছে সার্জিক্যাল নেক, এটা হচ্ছে সার্জিক্যাল নেক, এটা হচ্ছে অ্যানাটমিক্যাল নেক। তাহলে কোরাকো লিগামেন্ট, কোরাকো হিউমেরাল লিগামেন্ট লাগতেছে, কোরাকল প্রসেস অ্যানাটমিক্যাল নেকে, কোরাকল প্রসেস অ্যানাটমিক্যাল লিগামেন্টে, কারণ এই যে কোরাকো হিউমেরাল লিগামেন্টের সাথে ফ্রোজেন শোল্ডারের নিবিড় সম্পর্ক, এই লিগামেন্টে প্রবলেম হয়, প্যাথোলজি হয়, কোন লিগামেন্টে, কোরাকো হিউমেরাল লিগামেন্টে। কোরাকো অ্যাক্রোমিয়াল লিগামেন্টের গুরুত্বপূর্ণ ফাংশন কি,
ও উপরের দিকে স্টেবিলিটি দেয়। কি করে? উপরের দিকে স্টেবিলিটি দেয়। আর কোরাকো হিউমেরাল লিগামেন্টের ফাংশন কি? ফ্রোজেন শোল্ডারের সাথে তার রিলেশন, প্যাথোলজিক্যাল প্রবলেম হয় এখানে, এটা আমাদের ভালো করে মনে রাখতে হবে। ক্যাপসুল কোথায় কোথায় উইক, আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, ফাইব্রাস ক্যাপসুল কোথায় কোথায় উইক, কোথায় কোথায় উইক খেয়াল করো। এই ফাইব্রাস ক্যাপসুল এই জায়গাটা উইক, যেখানে লং হেড অফ দ্য বাইসেপ ইন করে, সেখানে একটু দুর্বল হওয়ার কারণেই এই লং হেডটা ঢুকে। বাইসেপ কোনটা? এটা। আর এটা কি? এটা একটা লিগামেন্ট, নাম কি? ট্রান্সভার্স লিগামেন্ট। যেটা লিগামেন্টটা কি করে, এখানে যে লং হেড অফ দ্য বাইসেপটা ঢুকতেছে ওরা স্টেবল রাখে, নাহলে সরে যেত। সে এই দড়িটা যদি আমরা বাঁধন না রাখি এখানে, তাহলে ওইটা এখানে চলে যাবে। ট্রান্সভার্স লিগামেন্ট এটা মনে করো, যদি এরকম না থাকতো তাহলে এই তারটা কি হতো, ওইদিকে সরে যেত। এই লাগে ট্রান্সভার্স লিগামেন্ট, যেটা বিসিপিটাল গ্রুপকে ছাদের মতো করে লিগামেন্ট দিয়ে রাখে। ঠিক আছে, এখন এই লিগামেন্টটা আমাদের লং হেড বাইসেপকে স্টেবল রাখে। ধরো এই লিগামেন্ট যদি ছিঁড়ে যায় তাহলে বাইসেপ বা টেন্ডনটা উপরে উঠে যাবে। খুব খেয়াল রাখো। নাম্বার 2, লং হেডের বাইসেপটা এই যে ক্যাপসুলে ঢুকবে, যদি ঢুকে যদি ইনট্যাক্ট থাকে, কথার কথা যদি এখানে টাইট লাগানো থাকে আর এখানেও টাইট যদি লাগানো থাকে, তাহলে এটা ঢুকবে না ভিতরে। কেন ঢুকবে না? টাইট উইক তো খুব কড়া করে লাগানো, সুপারগুলো না, এখানে হলো কি আছে, এখানে নর্মাল আঠা তোমার ফেভিকল লাগানো, আর এখানে কি সুপারগ্লু, এখানে ফেভিকল, যার ফলে কী করে এখানে ঢুকতে পারে। এটা একটা উইক পয়েন্ট। আরেকটা উইক পয়েন্ট দেখো, এখানে টাইট কিন্তু এই জায়গাটা লুজ, ল্যাক্সিটি। এই ফাইব্রাস ক্যাপসুলটা নিচের দিকে ল্যাক্সিটি। কেন ল্যাক্সিটি? কারণ এটার অনেক স্পেস লাগে, অনেক সময় ঘুরানো লাগে। এই জন্য এই ফাইব্রাস ক্যাপসুলের 2 জায়গায় উইক পয়েন্ট বলতে হবে, একটা বলতে হবে এখানে, আর একটা বলতে হবে এই জায়গাটাতে। এই জায়গাটা একটা বালদের মতো আছে, এই জন্য এটাকে একটু লুজ।